আমরা তো সবসময় কোনো একটা বিষয়কে এর উৎস থেকে ভেঙে ব্যাখ্যা করি, তাই না? কিন্তু আজ আমরা ঠিক উল্টোটা করতে যাচ্ছি। আজ আমরা আমাদের সেই প্রক্রিয়াটাকেই ব্যবচ্ছেদ করে দেখব যখন একটা বিশ্লেষণের জন্য উৎসটাই যথেষ্ট হয় না, তখন আসলে কি ঘটে। আমাদের হাতে উৎস হিসেবে আছে শুধু এই একটা লাইন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার আবৃত্তি থেকে নেওয়া, যেটা আবার হিন্দিতে লেখা। লাইনটা বেশ কাব্যিক, এর অনেক রকম মানেও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটা পূর্ণাঙ্গ আলোচনার জন্য শুধু এইটুকুই কি যথেষ্ট? আর এখান থেকেই জন্ম নিচ্ছে আমাদের আজকের মূল প্রশ্নটা, কবিতার একটা মাত্র লাইন থেকে কি 5 মিনিটের একটা সম্পূর্ণ ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব? চলুন এই চ্যালেঞ্জটাই আজ নেওয়া যাক। আজ আমরা আমাদের নিজেদের পদ্ধতিটাকেই বিশ্লেষণ করে দেখব। তো আমরা কিভাবে এগোব? পুরো ব্যাপারটা আমরা 4টা ধাপে দেখব। প্রথমে উৎস, তারপর আমাদের আলোচনার কাঠামো, এরপরে সেই কাঠামো দিয়ে উৎসটার একটা বিশ্লেষণ, আর সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। উৎস মানে আমাদের হাতে ঠিক কি আছে সেটা আগে ভালো করে দেখে নেওয়া যাক। দেখুন, যে কোনো কিছু ব্যাখ্যা করার জন্য তো একটা ভিত্তি লাগে, তাই না? সেটাই হলো আমাদের উৎস। এটা হতে পারে কোনো লেখা, কোনো ডেটা বা কোনো গবেষণা। আসল কথা হলো, এর ভেতরে এমন একটা মূল ধারণা থাকতে হবে যেটাকে আমরা ধাপে ধাপে ভেঙে সবার জন্য সহজ করে তুলতে পারি। এবার আমাদের হাতে থাকা এই উৎসটার দিকে তাকানো যাক। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতজ্ঞ কবিতার একটা লাইন। কিন্তু এর বৈশিষ্ট্যগুলো কি? এটা খুব ছোট, কাব্যিক, কিন্তু এর আগে পরে কি আছে তার কোনো ধারণা নেই, মানে প্রেক্ষাপটহীন। এর ভেতরে হয়তো অনেক অর্থ লুকিয়ে আছে, কিন্তু এটা অনেকটা সুতো ছাড়া একটা মুক্তোর মতো, এটা আর বিচ্ছিন্ন। বেশ, উৎস তো দেখলাম। এবার দ্বিতীয় পর্বে আসা যাক, আমাদের আলোচনার কাঠামো। মানে আমরা ঠিক কিভাবে একটা জটিল বিষয়কে সবার বোঝার মতো করে তুলি। আমাদের কাজের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, খুব সহজ, 4টা ধাপ। প্রথমে আমরা উৎস থেকে একটা গল্প বা কাঠামো খুঁজে বের করার চেষ্টা করি। এরপর সেই গল্প অনুযায়ী পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে সাজাই। তৃতীয় ধাপে প্রত্যেকটা ভাগ থেকে মূল কথাগুলো আলাদা করি, আর সবশেষে সেই কথাগুলোকে সহজ করে দেখানোর জন্য স্লাইড তৈরি করি। তবে এই সব কিছুর পেছনে আমাদের একটা মূল নীতি আছে, যেটা আমরা কখনো ভাঙি না। আর সেটা হলো, আমরা শুধু সেই তথ্যই ব্যাখ্যা করি যা উৎসের মধ্যে দেওয়া আছে। আমরা কখনোই বাইরে থেকে কোনো নতুন তথ্য যোগ করি না। এটাই আমাদের কাজের মূল ভিত্তি। শ্রোতাদের প্রতি আমাদের একটা প্রতিজ্ঞা বলতে পারেন। তো নিয়মকানুন তো জানা হলো, এবার আসল পরীক্ষা। চলুন আমাদের এই কাঠামোটা ওই এক লাইনের ওপর ফেলে দেখি কি দাঁড়ায়। তৃতীয় পর্ব, বিশ্লেষণ। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন একটা ভালো উৎসের মধ্যে কি কি থাকে। একটা মূল বক্তব্য, ঘটনার একটা ধারাবাহিকতা, তুলনার জন্য বিভিন্ন ধারণা। আর ডান দিকে আমাদের এই একটা লাইনে এর কিছুই নেই, কোনো মূল যুক্তি নেই, কোনো ধারাবাহিকতা নেই, এমনকি আলোচনা করার মতো যথেষ্ট তথ্যও নেই। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? এক কথায় বললে, এটা দিয়ে কোনো গল্পই বানানো যাচ্ছে না, কারণ এখানে কোনো সমস্যা বা সমাধান দেখানো হয়নি। সময়ের সাথে সাথে কিছু ঘটার ব্যাপারও নেই, আর বাইরের তথ্য না আনলে এটা নিয়ে কথাই বলা যাবে না। এমনকি স্লাইডে দেখানোর মতো কোনো ডেটাও নেই। তো এত সব বিশ্লেষণের পর আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসলাম? এটাই আমাদের শেষ পর্ব, একটা সৎ মূল্যায়ন। আমাদের সিদ্ধান্তটা খুবই সোজাসাপটা। এই একটা লাইন দিয়ে 5 মিনিটের একটা ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব না, কারণ একটা ভালো আলোচনার জন্য যে জরুরি উপাদানগুলো লাগে তার প্রায় কোনোটিই এখানে নেই। তাহলে প্রশ্ন হলো, এটা নিয়ে একটা ভালো আলোচনা করতে গেলে আমাদের ঠিক কি কি লাগত? আমাদের দরকার ছিল পুরো কবিতাটা, এর একটা নির্ভরযোগ্য অনুবাদ, কবিতাটা নিয়ে কোনো সাহিত্যিক আলোচনা, আর কবির জীবন বা লেখার প্রেক্ষাপট নিয়ে কিছু তথ্য। এগুলো ছাড়া আলোচনাটা ভিত্তিহীন হয়ে যায়। আর এই সব তথ্য বাইরে থেকে যোগ করতে গেলেই আমাদের সেই মূল নীতিটা ভাঙতে হতো। আর সেটা করলে শুধু একটা নিয়মই ভাঙা হতো না, শ্রোতাদের সঙ্গে আমাদের যে বিশ্বাসের সম্পর্ক সেটাও ভেঙে যেত। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কবিতার একটা লাইনের কি আদৌ কোনো ব্যাখ্যার দরকার আছে? নাকি এর আসল সৌন্দর্য আর মূল্যটা লুকিয়ে আছে শ্রোতার মনে যে প্রশ্নগুলো তৈরি হয় তার মধ্যেই?